মহামারী করোনা ভাইরাসে এক কঠিন সময় পার করছে দেশ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসটিতে মোট ২,৪২৪ জন মারা গেলেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩,১৬৩ জন। সুস্থ হয়েছেন ৪,৯১০। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,০৩,২২৭ জন। মহামারীতে সংক্রমণ ভীতি চিকিৎসক ও রোগীর মধ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল বা চিকিৎসকের চেম্বারে ঝুঁকি বেশি বিবেচনায় রোগীরা এইসব স্থানে যেতে আস্থা পাচ্ছেন না। অন্যদিকে উপযুক্ত পরিবেশের ঘাটতি থাকায় সরাসরি রোগীর সংস্পর্শ ঝুঁকিপূর্ণ মনে করছেন চিকিৎসকরাও। এর মধ্যে যারা ভুগছেন বা ভুগতে পারেন বলে খানিক সন্দেহ, কি করবেন তারা? দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে আমাদের সরাসরি ফোন করুন 982405 এই নাম্বারে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন রবি থেকে বৃহস্পতি ঠিক দুপুর 3:30 থেকে 4:30 পর্যন্ত। আপনাদের সাথে আছি আমি টুম্পা হাসান। আমাদের সাথে আজ আছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আব্দুল আল ফারুক। দর্শক, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি যে বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। ওপারে নিশ্চয়ই ভালো থাকবেন এই বীর মুক্তিযোদ্ধা। গত কয়েকদিনের তুলনায় দেশের স্বাস্থ্য বুলেটিনে কমেছে সংক্রমণের হার। শেষ ২৪ ঘন্টার তথ্যে পরীক্ষার তুলনায় নতুন সংক্রমিত হয়েছে 23.51%। মারা গেছেন ৩৩ জন। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এইসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। বলেন, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,১৬৩ জনের। এতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩,১৬৬ জন। নতুন ৩৩ জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা ২,৪২৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪,৯১০ জন। করোনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। ২৪ ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১৬৩ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। এ পর্যন্ত ২,৪২৪ জন মৃত্যুবরণ করেছেন। সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাগম এড়িয়ে চলুন। দর্শক, করোনা সেলের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও করোনা সেল অনুষ্ঠানে। আমাদের সাথে আজ যুক্ত আছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল ফারুক। ডক্টর আব্দুল্লাহ আল ফারুক, স্বাগত জানাচ্ছি আপনাকে করোনা সেলের পুরো অনুষ্ঠান জুড়ে। আপনার সাথে আমি থাকছি এবং দর্শকরাও নিশ্চয়ই যুক্ত হবেন। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে নেহাত কম নয়, এবং তাদের ঝুঁকিও আমরা এতদিন জানতাম যে কম, কিন্তু রিসেন্টলি বিজ্ঞানীরা বলছেন যে কোভিড-19 থেকে সুস্থ হয়ে ওঠা রোগী কয়েক মাসের ব্যবধানে আবারও এই রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে পুনরায় যদি সংক্রমিত হয় তাহলে তাদের ক্ষেত্রে আসলে তাদের জন্য ঝুঁকিটা কতখানি আছে এবং সংক্রমিত হওয়ার পরে আসলে কতটা স্বাস্থ্য ঝুঁকি আছে? ধন্যবাদ টুম্পা। যেটা আমি প্রথমে শুরু করতে চাচ্ছি যে আমাদের যমুনা টিভির মাননীয় চেয়ারম্যান নুরুল ইসলামের তার সাথে আমি করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এরকম সবার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি আজকে প্রোগ্রামটা। আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে করোনা ভাইরাস সুস্থ হওয়ার হারটা কিন্তু অনেক বেশি, এবং সারা পৃথিবীর যে বাংলাদেশের হারটা আইডিসিআর এর লাস্ট যে রিপোর্ট সেটার অনুযায়ী সুস্থ হওয়ার হারটা বেশি। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে যে বাংলাদেশে টেস্ট করা হচ্ছে, রিপিট টেস্ট করা হচ্ছে, সেখানে আরটিপিসিআর এর কিন্তু নেগেটিভ হওয়ার চান্সটা খুব বেশি কম থাকছে। যদিও এটা ফ্র্যাগমেন্টেড আরএনএ অফ করোনা ভাইরাস থাকে, যদি এটা ইনফেকশাস না, বাট
এটা পারসিস্টেন্টলি শরীরে থাকার ফলে এর এগেইনস্টে যে ইমিউন সিস্টেম অ্যাক্টিভ থাকে, এই ইমিউন সিস্টেম অ্যাক্টিভ থাকার ফলে যে ইমিউন এক্সহস্টেড বলে একটা শব্দ আছে, ইমিউন সিস্টেম এক্সহস্টেড যদি হয়ে যায় তখন মানুষ ইমিউন সাপ্রেস বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে ফেলে। শুধু তা না, যে একজন মানুষ যে করোনা ভাইরাসে আক্রান্ত হবে, এইটাই বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন ইন্টারন্যাশনাল আইএসএসএন সাপোর্টেড যে জার্নালগুলো আছে, সেই জার্নালগুলোর উপরে স্টাডিতে বলা হয়েছে যে একজন মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হলে সে তার এই সিকিউরিটি বা কনসিকুয়েন্সটা বা এই রোগের প্রাদুর্ভাবে, এই রোগের ফলে তার শারীরিক প্রবলেম হতে পারে বিভিন্ন রকমের, সেটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত চান্স থাকে যে তার বিভিন্ন অন্যান্য রোগ করোনা ভাইরাসের না হয়ে অন্য হতে পারে। আরেকটা হাইপোথিসিস বলা হয়েছে যে করোনা ভাইরাস হলে আর হবে না, এটাও এখন কন্ট্রোভার্সিয়াল কথা, বিকজ করোনা ভাইরাসের যে জিনগত বৈশিষ্ট্য এইচ এবং এন দুটো মলিকুল আছে, এই মলিকুল তারা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে পারে। সো এই বছরের যে করোনা ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য দিয়ে যেটা আক্রান্ত করেছে, কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু অন্য একটা ভ্যারাইটি অফ এইচ এন এন ড্রিফটিং এন্ড শিফটিং বলি আমরা অ্যান্টিজেনটাকে, এবং এই অ্যান্টিজেন শিফট করে কিন্তু পরবর্তী ইয়ারেও সে আবার নতুন করে আক্রান্ত করতে পারে। এটাও কিন্তু বিজ্ঞানীরা এখন সেই বিষয়টি নিশ্চয়ই আপনি ইঙ্গিত করছিলেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ মনির হোসেন গাজীপুর থেকে বলছি। জি বলুন। জি, আমার বাচ্চার বয়স 2 বছর 2 মাস। জি বলুন। হঠাৎ করে গতকালকে রাত্রে আপনার 102 ডিগ্রি পর্যন্ত জ্বর আসছিল। আচ্ছা, শুধু নাপা খাওয়ানো হয়েছে, এখন আজকেও মানে 101 এরকম জ্বর আছে। ঠিক আছে, বাচ্চার বয়স কত বলেছেন? 2 বছর? 2 বছর 2 মাস। 2 বছর 2 মাস। ওকে। আপনাদের বাসায় আর কারো কোনো সদস্য কি এরকম জ্বর ছিল? না, আমাদের বাসায় করে এরকম জ্বর নাই। ওকে, ঠিক আছে। বাচ্চার সাধারণত করোনা ভাইরাসের আক্রান্তের হার বাচ্চাদের তুলনামূলক কম, একবারে হবে না তা না। তবে একদিনের জ্বর শুধু করোনা সাসপেক্ট করে চিন্তা করাটা একটি বোকামি হবে। আপনি একটু অবজার্ভ করতে থাকেন, 2-1 দিন অবজার্ভ করবেন, দেখেন তার ফুসফুস সংক্রান্ত কোনো সিমটম আসে কিনা, যেমন কাশি, কফ, শ্বাসকষ্ট এবং খাবার না খাওয়া, বাচ্চা খাওয়া বন্ধ করে দিয়েছে, তবে পায়খানাটা লুজ মোশন হচ্ছে কিনা, পাতলা হচ্ছে কিনা, এই ধরনের সিমটম গুলো থাকলে অবশ্যই আপনি নিকটস্থ একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু রোগ বিশেষজ্ঞকে দেখাবেন, কি সেই এটাকে প্রপারলি ইভালুয়েট করতে পারবে। এমন অবস্থায় আপনি শুধু তাকে সিরাপ, প্যারাসিটামল সিরাপ বডি ওয়েট অনুসারে তাকে 1 থেকে 1.5 চামচ দিতে পারেন শুধু জ্বর থাকলে, এবং জ্বরের জন্য ট্যাবলেট স্পঞ্জিং করাবেন এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন। সাথে যদি ডিহাইড্রেশন মনে করেন তাহলে একটু ওরসালাইন বা মায়ের বুকের দুধ খেতে পারেন। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি রামপুরা ঢাকা থেকে সুলতান আহমেদ বলছি। জি বলুন। যে আমার বয়স 57, ডায়াবেটিস আছে 7.2, খালি পেটে আজকে ছিল। আজকে 4 দিন থেকে জ্বর আমার 100-র উপরে উঠে না। আমি নাপা এক্সট্রা খাইতেছি, খাইলে জ্বরটা কমে আবার আসে। 2 দিন ঠান্ডা ছিল না, কিন্তু গত 2 দিন থেকে আবার ঠান্ডাটা আছে। এখন এটা করোনা সন্দেহ করব না কিভাবে পরীক্ষা নিরীক্ষা করাবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, একটু জানাবেন আপনার পরিবারের আর কারো জ্বর এসেছে কিনা? না, এই মুহূর্তে নাই, তবে গত মাসের 16 তারিখ মা মারা গেছে, ওনার করোনা ছিল। আচ্ছা, আপনি বলছিলেন আপনার ডায়াবেটিস আছে না? ডায়াবেটিস আছে 7.2, খালি পেটে আজকেও মাপছি। ওকে, আপনি শুনতে থাকেন, আপনার সমস্যা শুনতে থাকেন। আপনার ডায়াবেটিস যেহেতু আছে, সাথে আপনার 5 দিনের জ্বর, আপনার ফ্যামিলি হিস্ট্রিতে আপনার মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আমরা খুবই শোকাহত।
কিন্তু আপনাকে প্যানিকড হলে হবে না। এই এমত অবস্থাতে আপনাকে যেটা করতে হবে খুব সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। এখানে আপনাকে একটা সিবিসি, সিআরপি টেস্ট বুকের একটা এক্স-রে এবং অবশ্যই আপনাকে করোনা ভাইরাসটি টেস্ট করতে হবে। করোনা ভাইরাসের রিপোর্ট যেহেতু পেতে ১ থেকে ২ দিন সময় লাগে, সেইজন্য ওয়েট না করে আপনাকে অবশ্যই কিছু চিকিৎসা নিতে হবে। চিকিৎসার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে প্যারাসিটামল খেতে হবে, ২ টা করে ৩ বেলা খাবেন। যেহেতু আপনার ঠান্ডা কাশি আছে, সো আপনি একটা বুকের এক্স-রে করে এবং কফ পরীক্ষা করে যদি ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়, তাহলে আমরা একটা অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ অথবা অ্যামোক্সিক্ল্যাব গ্রুপের ওষুধ আপনাকে দিতে পারি। সেটা ডোজ আপনাকে ডাক্তারের সাথে যেয়ে ফিক্স করে নিতে হবে। সাথে আপনাকে একটু ভায়োডিন, প্রোভিসেভ আয়োডিন যে গড়গড়া করতে হবে। সাথে আপনাকে অবশ্যই হাইজিন মেইনটেইন করতে হবে, মাস্ক এবং হাত ধোয়া প্র্যাকটিস করতে হবে, বিকজ আদার্স মেম্বারকে আপনি ইনফেক্ট করতে পারেন। আমি কনসিডার করছি যে আপনি ডেফিনেটলি করোনা পজিটিভ হওয়ার চান্স খুবই বেশি। দ্যাটস ওয়াই ইউ আর কনসার্নিং your symptom as a COVID-19. ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শকও যুক্ত হয়েছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমি কেরানীগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ ইউসুফ। জি, আমার তো ৩-৪ দিন যাবত হালকা জ্বর, কিন্তু ওই যে নাপা এক্সট্রা এগুলো খাইতেছি, কিন্তু এগুলোতে কমছে, জ্বর কমছে, কিন্তু বুকে ব্যথা পাই বাইরে আছে। আপনার বয়স 40 এবং আপনার আর কোনো হেলথ ইস্যুজ আছে কিনা, আলাদা ডায়াবেটিস, হাইপারটেনশন? আপনার ডায়াবেটিস নাই। হাই ব্লাড প্রেশারের কোনো সমস্যা কি আছে? না, আপনার প্রেশারও না, প্রেশারও মারমাইছি, প্রেশারও ইয়ে আছে, মিডিয়াম আছে। আচ্ছা, আমরা ফিরছি ডক্টর স্মোক করে কি? আব্দুল্লাহ আল ফারুক, আপনার কাছে আপনার কিছু জানার স্মোক করে থাকবে। কি? আপনি কি স্মোক করেন? জি না। আচ্ছা, উনি স্মোক করেন না। ওকে, ঠিক আছে। আপনার বয়স 40 ইয়ার্স, কোয়াইট ইয়াং, এবং আপনার জ্বরটাও খুব বেশি হাই মাত্রার না, প্যারাসিটামল খেলেই কমে যাচ্ছে। বর্তমান সময়ে এরকম অনেক রোগী আমরা দেখছি, চেম্বারে দেখছি, হসপিটালে দেখছি, দেখার পরে দেখে মনে হচ্ছে যে সবগুলোই ফুসফুসে কিছুটা পরিবর্তন এক্স-রেতে দেখা যাচ্ছে। সো এগুলোকে আমরা সবই অ্যাসিম্পটোমেটিক বা মাইল্ড ফর্ম অফ কোভিড-19 চিন্তা করে ম্যানেজমেন্ট করছি। এক্ষেত্রে আপনাকে যেটা দরকার সেটা হলো আপনাকে বাসায় নিজেকে আইসোলেশন করে ফেলা উচিত 14 দিনের। সাথে আপনি একটু বুকের এক্স-রে করে নেওয়া উচিত। বুকের এক্স-রে যদি দেখেন যে কোভিড-9 সংক্রান্ত কোনো পরিবর্তন এসছে, তাহলে আপনাকে অবশ্যই কনসাল্টিং করতে হবে, আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেকোনো একজন ডাক্তারের সাথে রেজিস্টার্ড ডাক্তারের সাথে আলাপ করলে আপনি এর চিকিৎসা পেয়ে যাবেন। এটাতে কোনো ওরিড হওয়ার কোনো কারণ নাই। তবে আপনাকে অবশ্যই চেস্ট এক্স-রে, বুকের একটা এক্স-রে, সিবিসি, সিআরপি টেস্টটি করলেই আপনাকে এক্সক্লুড করা যাবে যে আপনি কোভিড-19 আছে কিনা। এছাড়া বর্তমানে চিকিৎসা আপনার সিম্পল একটু ভায়োডিন মাউথওয়াশ দিয়ে গার্গল করতে হবে, অ্যান্টিহিস্টামিন খেতে হবে, গরম পানি খেতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ যদিও এটাতে কোনো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা নাই, তবুও এটা অনেক সময় সিমটম রিলিভার হিসেবে কাজ করে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার কোনো প্যানিক হওয়ার দরকার নেই, নিজে সুষম খাবার খান এবং হেলদি লাইফ লিড করেন, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। তবে এই সময় জ্বরগুলো আমরা কোভিড-19 সাসপেক্ট করি এগুলোকে। ডক্টর আব্দুল্লাহ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ফিরছি এখনই। ডক্টর আব্দুল্লাহ আল ফারুক, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে অ্যান্টিবডি আমাদের শরীরে সাধারণত কতদিন পর্যন্ত কাজ করে, এবং টিকার বিষয়ে যদি একটু জানতে চাই যে টিকা আবিষ্কার হওয়ার পর সেই টিকা আমাদের কতদিন সুরক্ষা দিতে পারবে, বা সাধারণত একটি টিকা একজন মানুষকে কতদিন পর্যন্ত সুরক্ষা দেয়? অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক বিষয়টা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের হাফ লাইফ বলে শব্দ আছে, যে একটা অ্যান্টিবায়োটিক খেলে, যেমন এজিথ্রোমাইসিন গ্রুপের হাফ লাইফ হচ্ছে 24 ঘন্টা। সো একটা অ্যান্টিবায়োটিক যদি একটা সিঙ্গেল ডোজ খান আপনি 24 ঘন্টা সাপোর্ট দিতে পারবে। এরকম ডিপেন্ড করে আসলে অ্যান্টিবায়োটিক কাভারেজ দিতে পারবে হচ্ছে তার হাফ লাইফের উপরে। এটা অ্যাবসলিউটলি ইন্ডিকেশন যে যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে আমি অ্যান্টিবায়োটিক দিব, এবং অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া কিউর হয়ে যাওয়ার পরেও আমি কিছুদিন এক্সটেন্ড করব টু সাপোর্ট দিস টু প্রিভেনশন অফ দ্য রিকারেন্স, মানে আবার যাতে না হয়। এটা টোটালি ডিপেন্ড করেছে হাফ লাইফের উপরে এবং অর্গানিজমের উপরে। এখন ভ্যাকসিনের ব্যাপারে বা টিকার ব্যাপারে একটা কথা আছে যে আমি কোন অর্গানিজমের এগেনস্টে ভ্যাকসিনটা তৈরি করছি। সাধারণত আরএনএ ভাইরাসের ভ্যাকসিন এগুলোতে
এইগুলার যেগুলো হচ্ছে অ্যান্টিজেনিক শিফটিং এন্ড ড্রিফটিং হয়, মানে অ্যান্টিজেন গুলো চেঞ্জ হয়ে যায় ফ্রিকোয়েন্টলি, সেই সব ডিজিজের ক্ষেত্রে, সেই সব অসুখগুলোর এগেনস্ট যে ভ্যাকসিন তৈরি হয়, সেই ভ্যাকসিনগুলো কিন্তু লাইফ লং স্টে করে না। তদ্রূপ এরকম এই কোভিড-19 বা করোনা ভাইরাস যেটা আরএনএ ভাইরাস, এই ভাইরাসের অ্যান্টিজেনটাকে আইসোলেট করে, পিউরিফিকেশন করে, প্রসেসিং করে যে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, না জানি সে পরবর্তী ইয়ারে এসে আরেকটা স্ট্রেন দিয়ে ইনফেক্টেড করবে কিনা, তখন এই ভ্যাকসিনটি কাজ করবে কিনা, এটা কিন্তু প্রমাণিত হবে না। দ্যাটস ওয়াই ইনফ্লুয়েঞ্জা, আপনি জানে থাকবেন, নরমাল ইনফ্লুয়েঞ্জা যেমন H1N1, এই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন কিন্তু প্রতি বছরই নিতে হয়, বিকজ ওই বছরের ওই ভ্যাকসিনের এগেনস্ট, ওই অর্গানিজমের এগেনস্টে ওই ভ্যাকসিনটা তৈরি হয়, এবং ওইটা ছাড়া, ওই ভ্যাকসিন ছাড়া ওই অর্গানিজম প্রিভেনশন কখনো হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন বিসিজি ভ্যাকসিন যেটা বলি আমরা টিবির এগেনস্টে, এই বিসিজি ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও কিন্তু প্রোটেকশন আমার বই পুস্তকে বলা আছে 0 থেকে 80%, মানে হচ্ছে এটা 80% পর্যন্ত প্রোটেকশন নাও দিতে পারে। ভ্যাকসিনের প্রোটেকশন 100% হবে কিনা, এটা যদি মাল্টিফ্যাক্টরিয়াল অ্যাপ্রোচ থাকে, যেমন একটা হচ্ছে মেমোরি সেল, একজন মানুষের শরীরে ভ্যাকসিন প্রবেশ করালাম, তার কতটি মেমোরি সেল তৈরি হলো, দ্যাট ডিপেন্ডস আপন দ্য ভ্যাকসিন কতটুকু কাজ করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই পার্সনের আরো কিছু কোমরবিডিটি অ্যাজ ওয়েল অ্যাজ তার বডির ইমিউন স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে যে তার এই ভ্যাকসিনটি সম্পূর্ণভাবে তাকে সুরক্ষা দিবে কিনা। সো দ্যাটস ওয়াই যে কোনো ভ্যাকসিন যে 100% প্রোটেকশন দিতে পারে, এটা ফ্যালাসি আছে, এবং এটা কিন্তু প্রমাণিত না। একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে একটু প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি শ্যামলী থেকে আসিয়া খাতুন। জি বলুন। হ্যাঁ, আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি। স্যার, আমি একজন নার্স, আমি নিটোরে কাজ করি। আমি গত ওই জুনের 8 তারিখে স্যাম্পল দিছি, 9 তারিখে আমি শনাক্ত হই পজিটিভ হিসাবে। হ্যাঁ, এখন আমি এই মাসের 8 তারিখ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম। আমার বেশি সমস্যা ছিল সেটা হচ্ছে ইন্টেস্টাইনে আমার লুজ মোশন হচ্ছিল। আমি 17 ডক্টর আব্দুল আল ফারুক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই একটু জানতে চাবো যে সংক্ষেপে যদি আপনি ওনার সমস্যার বিষয়ে একটু উত্তর দিতেন। আচ্ছা, ঠিক আছে। যে আপনার টোটাল কতদিন হলো আপনার এই কোভিড পজিটিভ হওয়া? লাইনটি আমরা জি, আমি কোভিড পজিটিভ হয়ে গেছি। আমি এখন নেগেটিভ। আমি এখন মানে বাসায়। নেগেটিভ এখন হয়ে পরবর্তী কি করবেন, তাই তো? জি, আপনি নেগেটিভ হয়ে গেলে অ্যাবসলিউটলি নতুন গাইডলাইন অনুসারে বলা হয়েছে যে ইউ ক্যান জয়েন ইউর ওয়ার্ক, অ্যাজ ওয়েল অ্যাজ নতুন গাইডলাইনে পরীক্ষা করাতেও ডিসকারেজ করা হয়েছে। কেউ যদি 3 দিন সিমটম ফ্রি থাকে এবং সে তার কোনো সিমটম না থাকে, তাহলে সে ফ্রিলি কাজে জয়েন করতে পারে। তবুও দেখা যাচ্ছে যে 28 ডেজ ইজ দ্য কাট অফ ডেজ, যে সেখানে সেটার আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল আল ফারুক। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, করোনা সেলে আজ এই ছিল, আগামীকাল আবার দেখা হবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।